কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন দেশের বিভিন্ন প্রান্তে সরকার পতনের স্লোগানে উত্তাল। এরই মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সেনাপ্রধান। এখন কেবল প্রতিশোধ চাই ভাই, ভাতৃখুনের বদলা ছাড়া ঘরে ফিরবার রাস্তা নয়। দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। কোটা আন্দোলনের দাবি মানার আগে আমাদের ভাইদেরকে কেন হত্যা করলো? ভাইদের রক্ত যেহেতু ঝরিয়েছে, সুতরাং আমরা এর শেষ দেখে ছাড়বো। এর দাবি এখন একটাই, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। তাদের দাবিটা খুব শুরুর দিকে মেনে নিলে আজকের এই সমস্যাটা হতো না, এতগুলো প্রাণ ঝরতো না। অসংখ্য মানুষ মারা গেছে। আজকে দেখছেন যেভাবে মানুষকে মারা হয়েছে, সন্তানদেরকে মারা হয়েছে। পৃথিবীর আমাদের দেশের মানুষের বাইরেও অনেকের মানুষের চোখে পানি ছেড়ে দিয়েছে, তারা এই কষ্ট সহ্য করতে পারে নাই। দেশের বিভিন্ন জায়গায় আজও শিক্ষার্থী অভিভাবকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ। কুমিল্লা, গাজীপুর, চট্টগ্রামে আগুন, সংঘর্ষ। তারা প্রত্যেকের নায়ক। আমরা পারিনি রে ভাই, এত বছর ধরে অন্যায় হয়েছে, আমরা চুপ করে দেখেছি, তোমরা পেরেছো। তোমাদের সম্পদ বিদেশে পাচার করে প্রধানমন্ত্রীর পিয়ন হয় 400 কোটি টাকার মালিক, পুলিশের আইজি হয় 1000 কোটি টাকার মালিক, মানুষকে গুম করে। এত কিছুর পর তাদের রক্ত পিপাসা মিটে নাই। তারা আমাদের সন্তানদের হত্যা করেছে, শত শত সন্তানকে। এই শত শত সন্তানকে হত্যা করে, হাজার হাজার মানুষকে আহত করে, শিশুদের হত্যা করে, আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কিসের? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব স্রোত কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, অসহযোগের ডাক সমন্বয়ক নাহিদের। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। তার জন্য একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। গণভবনের দরজা খোলা, আর সংঘাত নয়। কোটা আন্দোলনকারীদের সাথে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আটক শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ। আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনো রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সব মহানগরের সব ওয়ার্ডে অবস্থান আওয়ামী লীগের, জানালেন ওবায়দুল কাদের। আন্দোলন ঘিরে গণজাগরণ সৃষ্টি হয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। এবার শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে পথে নামলেন ব্যান্ড শিল্পীরা। রাজাকারের বংশধর বিতরণে আবারও মাঠে নামার ঘোষণা মুক্তিযোদ্ধা সমাবেশে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। শিক্ষার্থী অভিভাবকদের বিক্ষোভ মিছিলগুলো একে একে জমায়েত হয় সেখানে। দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক আর পেশাজীবী সংগঠনগুলো শহীদ মিনারে সমবেত হয়। সব মিলিয়ে বিভিন্ন শ্রেণী পেশা এবং বয়সী মানুষের সম্মেলনে জনসমুদ্রে পরিণত হয় আশপাশের এলাকা। তো প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সে একটু করবো যদি প্রধানমন্ত্রী মনে করেন। আমরা নস্যাৎ করতে চাই না। তো আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনে যুক্ত হয়, হবে। ওবায়দুল কাদেরকে আমরা বিচারে কাটতে আনতে চাই। 24 ঘন্টার মধ্যে প্রত্যাগ করতে হবে। বাংলার মানুষের প্রত্যাগ করলে বাংলার মানুষের মনে কিছুটা হলেও শাস্তি ফিরে আসবে। ছাত্র জনতার এই আন্দোলনে জাতীয় পার্টি সক্রিয় ভূমিকায় থাকবে এখন থেকে। এবং নারীগঞ্জ হত্যাকাণ্ড, এইটা দায় দায়িত্ব এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হইতে পারেন না। উনি যেহেতু ছাত্রদের দমন করার জন্য নির্দেশ দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে শত শত মায়ের কোল খালি হয়ে গেছে। যে শিশু চলে গেছে, যে সন্তান তার মায়ের কোল থেকে বা পিতা মাতাকে হারিয়ে ছেড়ে চলে গেছে, তাকে কোনদিন আমরা খুঁজে পাবো না। কিভাবে বুক পেতে দিচ্ছে রং করে দেখছেন তো। পুলিশ গুলি করে মারছে, আপনার চোখের সামনে আপনার সাথে ঘুরলেন। বলে কি যেটা পুলিশের গুলি না, মন্ত্রী বলতেছে এটা পুলিশের গুলি না, এটা ছাত্রই তার মারছে দেশ থেকে। এই মিথ্যার দেশে কি বাস করবো আমরা? এত মানুষের রক্তে ভেজা এই রাজপথ, সেখানে ওবায়দুল কাদের এই স্বাধীনতার পতাকা দিয়ে, লাল সবুজের পতাকা দিয়ে যাবে। যে রক্তে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, আমার সন্তানের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, সেই রাজপথ যদি গাড়ি নিজের পতাকা নিয়ে এইটা বাংলা মানুষ বরদাস্ত করবে স্বাধীন দেশে। আজ এই যে পুলিশ উপযাচকের অতি উৎসাহী পুলিশরা নানান রকম বিভ্রান্তিকর বক্তব্য দিল।
কঠোর রক্ত দমন করা হবে। পুলিশকে বলে দিছি, দিদি হারুন সাহেব আর এই যে বিপ্লব সরকার, এই দুজনকে 24 ঘন্টার মধ্যে তাদের চাকরিচ্যুত করে তাদেরকে তাদের জন্য সমস্ত প্রোগ্রাম হয়েছে। এই পুলিশ নায়ক তারা মানুষকে ধরে নিয়ে চোখ বন্ধ করে তাদের অফিসে নিয়ে তাদেরকে নির্যাতন করেছে। 6 ছাত্রটাকে নিয়ে তার নির্যাতন করে তারপর ডিবি বসে বসে আবার গোটা জাতির সাথে তামসা করেছে, প্রশ্ন জাতির সাথে। সেই কারণে আমাদের স্পষ্ট কথা, এদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এটা বাংলার মানুষের কথা। রাস্তার আন্দোলন কিন্তু সুপ্রিম কোর্ট হয় না। 69 গণ আন্দোলনে বঙ্গবন্ধুকে যেদিন আগরতলা মামলা থেকে খালাস করে আনা হইলো, কোন আদালতে গেছে ছাত্ররা? রাজপথে আন্দোলন করে খালাস করে আনছে। ওনার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা ছিল, সেই মামলা ওনার বিচার করতে পারে নাই জাজ সাহেব। এটা জাজদের মনে রাখা উচিত। এই যে হাইকোর্ট আর নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আমাদের সংসদ যেটা আছে আইন পরিষদ, এবং সারা দেশে চলমান আন্দোলন নামে জুলুম নির্যাতন করে, ঘর থেকে মায়ের কোল থেকে জোর করে সন্তানদের ধরে নিয়ে এই যে কারাগারে নিক্ষেপ করেছেন, আমরা সকলে নিঃশর্ত মুক্তি চাই। কারণ এই আন্দোলন একটি শান্তিপূর্ণ আন্দোলন ছিল। আপনি উস্কাই দিয়ে তাদেরকে একদিকে শান্তিপূর্ণ আন্দোলনকারীরা, ছাত্র জনতা, অন্যদিকে সশস্ত্র হেলমেট বাহিনী এবং পুলিশ, র্যাব, বিজেপি, এরা সশস্ত্র অবস্থায়। এই অবস্থায় যারা মারা গেছে তাদের প্রত্যেকের নাম প্রকাশ করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। যারা আহত আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। পঙ্গু হয়ে গেছে, সারা জীবন অন্ধ হয়ে গেছে, দায়িত্ব সরকারকে নিতে হবে। এবং যে অপূর্ণ ক্ষতি হয়েছে, দেশের ধ্বংসযজ্ঞ হয়েছে, সেইগুলোর দায়িত্বও কিন্তু এই ওবায়দুল কাদেরকে বহন করতে হবে। কারণ তার জন্য আজকে এই ঘটনা উৎপত্তি সেখান থেকে। সেই জন্য আমাদের স্পষ্ট কথা, সকলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। যে বিচার বিভাগ তদন্ত কমিটি করেছেন, এইটার উপর আমাদের কোনো ভরসা নাই। আমরা চাই এত জুনিয়র বিচারপতিদের না দিয়ে এফজেড ডিভিশনের সিনিয়র বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের 2 জন সিনিয়র বিচারপতি দিয়ে তারপরে এই আমাদের কমিটি করা হোক। গোটা দেশে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন আপনারা থামাতে পারবেন না। দয়া করে দেশকে গৃহযুদ্ধের দিকে নেবেন না। এখনো ছাত্রদের 9 দফা দাবি মেনে নেন, তার আপনারা মেনে নেওয়ার পরেই সিদ্ধান্ত হবে আপনাদের সাথে কারা বসবে আর বসবে না। শুধু সমর্থনই নয়, ছাত্রদের গণজাগরণে বিএনপির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে এমন ঘোষণা দিয়ে জনগণের পাশাপাশি দলের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব ভয় উপেক্ষা করে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে জানিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। রিপোর্ট করছেন জাহিদ রহমান। শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে কারাবন্দী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদের বাসায় যান বিএনপি মহাসচিব। চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে সর্বস্তরের জনগণ সমর্থন দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে যে তারা জেগে উঠেছেন, যে জাগরণ তাদের সৃষ্টি হয়েছে, এবং আমরা যেটা সবসময় বলে আসছিলাম, তরুণদের জাগ্রত হবার কথা, সেই তরুণরা এবার জেগে উঠেছে। তরুণরা যেখানে জেগে উঠে, ছাত্ররা যেখানে জেগে উঠে, যুবকরা যেখানে উঠে, সেই আন্দোলনকে পরাজিত করা কারো পক্ষে সম্ভব না। দলীয় নেতাকর্মীদের ছাত্রদের আন্দোলনে সব ধরনের সহযোগিতার আহ্বান জানান ফখরুল। এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সমর্থন তাদের সঙ্গে থাকবে। দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। এদিকে কোটা আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, পদত্যাগ ছাড়া আর কোনো পথ খোলা রাখেনি সরকার। বাহিনীগুলোর প্রতি আমাদের পরিষ্কার করে আমাদের আবেদন এবং আহ্বান, আপনি আপনার সন্তানদের বুকে আরেকটা গুলি আপনারা চালাবেন না। যদি শুভবুদ্ধি থাকে তাড়াতাড়ি পদত্যাগ করেন, যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তত ক্ষয়ক্ষতি কমাতে পারবেন, নিজেদের ক্ষয়ক্ষতি। অন্যদিকে সেগুনবাগিচা এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন জানিয়ে লিফলেট বিতরণ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। আমাদের ছাত্র জনতা সন্তানদের পাশে গিয়ে দাঁড়াবো, যেন তাদের উপরে আর কোনো গুলি বর্ষণ না হতে পারে। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খবর দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও উল্লেখযোগ্যভাবে স্থান পাচ্ছে।
শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড, আরব নিউজ সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের আন্দোলনের খবর ফলাও করে প্রকাশ করছে। বাংলাদেশে ছাত্রদের আন্দোলন অব্যাহত, দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ডাক শীর্ষক শিরোনামে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা নিয়ে গত মাসে শিক্ষার্থীদের বিক্ষোভে নিহত অন্তত 200 জনের বেশি মানুষ। এই হতাহতের বিচারের দাবিতে বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছেন। বর্তমান সরকারের উপর চাপ বাড়াতে বিরাট বিক্ষোভ মিছিল পালিত হয়েছে। এ সময় ছাত্র নেতারা দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। আল জাজিরার সাংবাদিক তানভীর চৌধুরী জানান, রাজধানীর উপকণ্ঠে গাজীপুর ও কুমিল্লা জেলায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। ছাত্র আন্দোলন এখন গণ আন্দোলনে রূপ নিয়েছে। এই আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছেন। তারা সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারী নেতাদের গণভবনে আলোচনার আহ্বান জানিয়ে বলেছেন, তার দরজা সবসময় খোলা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার জন্য 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও নিয়োগ করেছেন। আন্দোলনের একজন সমন্বয়ক আসিফ মাহমুদ বার্তা সংস্থা এপিকে বলেন, অসহযোগ আন্দোলনের মধ্যে রয়েছে ট্যাক্স এবং ইউটিলিটি বিল পরিশোধ না করা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ধর্মঘট এবং ব্যাংকের মাধ্যমে বিদেশি রেমিটেন্স পাঠানো বন্ধ করা। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড শিরোনাম করেছে, বাংলাদেশের শিক্ষার্থীরা দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এতে বলা হয়েছে, সরকার বিক্ষোভকারীদের উপর মারাত্মক পুলিশি দমনপীড়ন চালিয়েছে। এমন পরিস্থিতিতে ছাত্র নেতারা দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। দেশ জুড়ে সেনা মোতায়েনের পর শৃঙ্খলা ফিরলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে শুক্রবার জুমার নামাজের পর বিপুল সংখ্যক জনতা রাস্তায় নেমে আসে। আন্দোলনকারী নেতারা তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের উপর আরও চাপ সৃষ্টির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন। সংবাদ মাধ্যম আরব নিউজের শিরোনামে বলা হয়েছে, বাংলাদেশের শিক্ষার্থীদের দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ডাক। এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু, সাউথ চায়না মর্নিং পোস্ট, দ্য নিউজ ইন্টারন্যাশনাল, পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের চলমান আন্দোলনের খবর ফলাও করে প্রকাশ করেছে। শিক্ষার্থী আন্দোলন যেন নতুন গতি পেয়েছে। শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল দেখা গেছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা। আন্দোলন যখন নতুন রূপ নিচ্ছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা সংলাপের জন্য খোলা। কিন্তু সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি বহাল রেখে সরকারের সাথে আলোচনা প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়কগণ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়ে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার সংক্রান্ত একটি বিবৃতি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজ শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন, এরকম কোনো বিবৃতি তারা দেননি। চলমান আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, সরকারের সঙ্গে আলোচনায় না বসার সিদ্ধান্ত আমাদের সবার, এই আন্দোলন চলবে। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দাওয়া এই পর্যন্ত যা মেনে নিচ্ছে, আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যে দেশবাসীরও জানা উচিত, আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আসিফ মাহমুদ বলেন, আমাদের আজ বিক্ষোভ মিছিল সারা দেশে এবং বিকেল 3টায় শহীদ মিনারে হবে। আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে এর রূপরেখা তুলে ধরা হবে এবং এই আন্দোলন অব্যাহত থাকবে। একই বক্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামেরও। তিনি বলেছেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের নেই। শনিবার দেশের প্রথম সারির একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকাকে তিনি বলেন, যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম।
কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন তারা সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তাদের 9 দফা দাবি আদায়ে আগামীকাল রোববার থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলন শুরু করবেন। তাদের কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষকে এই বিক্ষোভ কর্মসূচিতে যোগদানের আহ্বান জানানো হয়েছে। শিক্ষার্থীদের 9 দফা দাবির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর পদত্যাগ অন্যতম। এছাড়াও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ গতিশীল করার দাবিও রয়েছে 9 দফায়। এদিকে সন্তানদের পাশে দাঁড়াতে রাজপথে নেমেছেন অভিভাবকরাও। 3 আগস্ট শনিবার সকালে রাজধানীর শাহবাগে সন্তানের পাশে অভিভাবক ব্যানারে মৃত্যু এত সহজ কেন, অধিকার চাইলে আমাদের সন্তানকে হত্যা করা হবে কেন, এই প্রতিবাদে অভিভাবকদের সমাবেশ থেকে আগামীতে যে কর্মসূচি দেওয়া হয়েছে সেগুলোতে সন্তানদের পাশে দাঁড়াতে অভিভাবকদেরও আহ্বান জানানো হয়। এদিকে শিক্ষার্থীদের হত্যা এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে 158 সদস্যের বর্ধিত কমিটি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ এই কমিটির তালিকা গণমাধ্যমে পাঠান। এতে সমন্বয়ক হিসেবে 49 জন এবং সহ সমন্বয়ক হিসেবে 109 জন শিক্ষার্থীর নাম রয়েছে। আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি মোকাবেলায় আলোচনার বিকল্প নেই বলে মত বিশিষ্টজনদের। তারা বলেন কিছুটা দেরি হলেও আলোচনার সময় শেষ হয়ে যায়নি। এদিকে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। আন্দোলনকে ব্যবহার করে কোনো অপশক্তি যেন দেশের কোনো ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের। সাদিয়া কানেসারের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে হাতিয়ার করে দেশে অরাজকতা চালাচ্ছে কুচক্রী মহল। শনিবার সকালে মোহাম্মদপুরে সমাবেশ থেকে তাদের প্রতিহত করার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। সাবেক সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ বলেন, দেশ এখনো রাজাকার মুক্ত হয়নি। যারা মুক্তিযোদ্ধাদের অপমান করে তাদের জন্য এদেশ নয়। আমি রাজাকার এই কথা বলে গর্ব করে কেউ বলতে পারে? আপনারা কি কেউ চিন্তা করেছিলেন মুক্তিযুদ্ধ আজকে কিন্তু সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশে নতুন প্রজন্ম বলছে গর্ব করে আমি রাজাকার। আমরা কোনোদিন চিন্তা করতে পারিনি 1971 16 ডিসেম্বরের পরে নতুন মুক্তিযোদ্ধা জন্ম হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ। বক্তারা বলেন, সুষ্ঠু আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকে গেছে। আমাদের ভাবতে হবে এই আন্দোলনকে কারা জিম্মি করতেছে। এই আন্দোলন কোটা বিরোধী আন্দোলনের এখন নেতারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন, তাদের প্রতি আমরা এখনো সিম্পাথেটাইজ। এখন সময় হচ্ছে ঘরে ফেরার এবং এই দেশকে আমরা সবাই মিলে সবার জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় আমরা এখানে সফল হয়েছি। সন্ত্রাস, সংঘাত, সহিংসতা নয়, চাই শান্তি শীর্ষক মত বিনিময়ে আলোচকরা বলেন, কিছুটা দেরি হলেও সংলাপের সময় ফুরিয়ে যায়নি। আমরা একাত্রে অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম আমাদের নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কথাটা এই কারণে বললাম যে আসলে সেরকম একটি সবকিছু দেখে তাই মনে হয়েছে যে আমরা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না মানসিকভাবে। যে আমাদের শেষ ভরসা শেখ হাসিনা, তিনি যদি নিজেই হস্তক্ষেপ করেন, কথা বলেন, তাহলে হয়তো সব সমস্যার সমাধান হবে। আরেক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আক্তারুজ্জামান বলেন, সরকারের অবস্থানে বিচারের পথ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের এখন শ্রেণীকক্ষে ফেরা উচিত। এবং আজকেরই আরেকটি উন্নয়ন ঘটেছে, সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রী গণভবনের যে দরজা শিক্ষার্থীদের জন্য খোলা। এটি একটি খুবই সাহসী এবং ইতিবাচক একটি পদক্ষেপ বলবো, এবং এই সুযোগটি নেওয়া আমাদের খুব জরুরি। শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য রাজনীতিবিদদের পরিবর্তে শিক্ষকদের সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন দেশের বিভিন্ন প্রান্তে সরকার পতনের স্লোগানে উত্তাল। এরই মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাবেক একজন সেনাপ্রধান, যিনি 2012 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। এ যেন এক অন্যরকম দৃশ্য। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, কোথাও এতটুকু জায়গা ফাঁকা নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে যেন ছাত্র জনতার ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। শহীদ মিনার পেরিয়ে পাশের সড়কগুলোতেও অবস্থান নিয়েছেন তারা। 3 আগস্টের এই কর্মসূচিতে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহীদ মিনার।
এদিকে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বুদ্ধিজীবী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন তারকা ও ক্রিকেটাররাও। এমন পরিস্থিতির মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। ফেসবুকে 2 আগস্ট শুক্রবার এক পোস্টে তিনি লিখেছেন, যথেষ্ট হয়েছে, এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরি। আমাদের সন্তানদের উপর গুলি চালানো, তাদের অপহরণ, গণগ্রেপ্তার ও নির্যাতন এখনই বন্ধ করুন। এর আগের দিন 1 আগস্ট আরেক পোস্টে সাবেক এই সেনাপ্রধান লিখেছেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। এটাই প্রথম নয়, এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন ইকবাল করিম ভূঁইয়া। সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাভার ফটো লাল রঙে পরিবর্তন করে আলোচনা শীর্ষে চলে আসেন তিনি। 1957 সালের 2 জুন কুমিল্লায় জন্মগ্রহণ করেন জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। কুমিল্লা জেলা স্কুল এবং পোজদারহাট ক্যাডেট কলেজে তার পড়ালেখা। 1976 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান তিনি। 9ম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন ইকবাল করিম। ভালো কাজের স্বীকৃতি হিসেবে কুয়েত সরকার তাকে লিবারেশন অব কুয়েত মেডেল প্রদান করেছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। ঢাকার বাড্ডা, নর্দা, মিরপুর, শাহবাগ ও সায়েন্স ল্যাবে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা। রফিকুল ইসলামের রিপোর্ট। শনিবার বেলা 12টার দিকে রাজধানীর নদ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে সরকারের পদত্যাগ সহ 9 দফা দাবি আদায়ে প্রধান সড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা হত্যার বিচার ও গ্রেপ্তার শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা। বাড্ডার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় ব্র্যাক ইউনিভার্সিটি সহ আশেপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেয়। পরে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এদিকে শাহবাগ মোড়ে মানববন্ধন ও র্যালি করে সন্তানদের পাশে অভিভাবকরা নামে একটি সংগঠন। র্যালি শেষে নিরস্ত্র ছাত্রদের দিকে সশস্ত্র পুলিশের গুলির তীব্র প্রতিবাদ জানায় তারা। আমি জানতে চাবো না কেন আমার ছেলে রাস্তায়, আমি শুধু জানছি আমার ছেলে ন্যায়ের জন্য রাস্তায়, এটাই আমার জন্য যথেষ্ট। ঢাকা কলেজ ও সিটি কলেজ সহ আশেপাশের কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় সায়েন্স ল্যাবরেটরি মোড়ে। এ সময় দাবি আদায়ে স্লোগান দিতে থাকে তারা। বিক্ষোভ শেষে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয় তারা। দেশে এখন এক অচল অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। এ সকল অপকর্মের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। সরকারের পদত্যাগই হচ্ছে একমাত্র সমাধান। এ বিষয়টি সরকার যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের জন্য, দেশের জন্য কল্যাণ হবে। এভাবে মানুষকে হত্যা ও নির্যাতন করে ক্ষমতায় থাকা যায় না। তাদের দাবিতে কর্ণপাত না করে উল্টো সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উস্কানি ও কটাক্ষমূলক বক্তব্য দেওয়া হয়। এমনকি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আন্দোলনকে দমন করতে ছাত্রলীগ, যুবলীগকে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে উস্কে দেয়। ছাত্রলীগ ও পুলিশ বাহিনী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করায় রাজপথ আর উত্তাল হয়ে উঠেছে। ইতিমধ্যে ছাত্রলীগ ও পুলিশের গুলিতে শত শত শিক্ষার্থী ও সাধারণ জনতা নিহত হয়েছে। তাদের এই নির্বিচার গুলি বর্ষণ ও নারকীয় তাণ্ডবে বহু শিশু প্রাণ হারিয়েছে। হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে। অনেকে চিরদিনের জন্য চোখ হারিয়েছে, কেউ হারিয়েছে পা, কেউ হারিয়েছে হাত। আহতদের যথাযথ চিকিৎসার ক্ষেত্রে নানাবিধ প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। গোটা দেশ আজ মৃত্যুপুরী। সরকার যেন কোমল প্রাণ কিশোর যুবা শিক্ষার্থীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। ফলে দেশ এখন এক মহা সংকটে আবর্তিত। প্রিয় সাংবাদিক ভাইরা, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে কেউ তাদের যৌক্তিক দাবি জানাতে পারে, কিন্তু একটি বিনা ভোট, রাতের ভোট আর ছলচাতুরির ভোটে ক্ষমতা দখলকারী সরকার ও তার প্রধান এতটাই দাম্ভিক এবং উদ্ধত যে তারা তাদের মতের বিপরীত কোনো কথাই সহ্য করতে পারে না। জনগণের প্রশ্ন, শিক্ষার্থীরা তো এমন কোনো অযৌক্তিক আহামরি দাবি দাওয়া নিয়ে রাজপথে নামেনি যা পূরণ করতে এতগুলো তাজা প্রাণ কেড়ে নিতে হবে। অসংখ্য মানুষকে সারা জীবনের জন্য কর্মত্বের দিকে ঠেলে দিতে হবে। শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ আন্দোলনকে সংঘাতময় পর্যায়ে আনার জন্য সরকারই দায়ী। সরকার দলীয় ছাত্র সংগঠনের সশস্ত্র নেতাকর্মীদেরকে আন্দোলনকারীদের পেছনে লেলিয়ে দিয়ে
সম্পূর্ণ অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে, এমনকি নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে দমন করতে চাওয়ার কারণেই গোটা দেশ আজ অগ্নিগর্ভ হয়ে উঠেছে। সরকারের দাম্ভিকতা ও একগুঁয়েমির ফলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং প্রতিনিয়ত হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। দেশে এখন এক অচল অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। এ সকল অপকর্মের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। সরকারকে জুলুম অত্যাচারের পথ বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে দ্রুত পদত্যাগ করতে হবে। ইতিহাস সাক্ষী, জেল, জুলুম, হত্যা ও নির্যাতন করে কোনো জাতিকে কোনোদিন দাবিয়ে রাখা যায়নি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ছাত্র সমাজের চলমান শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলন ও 9 দফা দাবির প্রতি আমরা সংহতি প্রকাশ করছি। ছাত্র সমাজের উপর যাতে আর একটি গুলিও চালানো না হয় সেই দাবিও করছি। একই সাথে আমরা এটা স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো প্রকার সহিংসতা সমর্থন করি না। অতএব আমরা শতভাগ নিরপেক্ষ আন্তর্জাতিকভাবে তদন্ত করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি করছি। পাশাপাশি তদন্তের আগে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক হীনস্বার্থে ধারাওভাবে বিরোধী মতের লোকদের দায়ী করে বক্তব্য দেয়া সুষ্ঠু তদন্তে প্রতিবন্ধকতা তৈরি করবে বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ছাত্র সমাজের এই যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষদের গ্রেফতার করা হচ্ছে, রিমান্ডে নিয়ে করা হচ্ছে লোমহর্ষক নির্যাতন, বিভিন্ন জনকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। সরকার দলীয় নেতাকর্মীগণ হামলা ও মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে। অনুমতি ব্যতীত ফোন, ব্যাগ সহ ব্যক্তিগত আসবাবপত্র চেক করে মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা হচ্ছে। কোনো সভ্য সমাজ ও রাষ্ট্রের কোনো নজির নেই। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। বর্তমান সরকারের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই। একটি স্বাধীন দেশে অধিকার চাইতে গেলে লাশ ও রক্তাক্ত হতে হবে কেন? গুলি, টিয়ার শেল নিক্ষেপ করার জন্য হেলিকপ্টার ব্যবহার করে মানুষকে রক্তাক্ত করার মতো পরিবেশ সৃষ্টি করা হলো কেন? এভাবে মানুষকে হত্যা ও নির্যাতন করে ক্ষমতায় থাকা যায় না। সুতরাং সরকারের পদত্যাগই হচ্ছে একমাত্র সমাধান। এ বিষয়টি সরকার যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের জন্য, দেশের জন্য কল্যাণ হবে। অন্যথায় সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। যাদের হাত ছাত্র সমাজ, সাধারণ মানুষ এবং আলেম ওলামাদের রক্তে রঞ্জিত, তাদেরকে এক মুহূর্তের জন্য দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এ সরকার দেশের সকল প্রশাসনিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। পুলিশ, বিজিবি, র্যাব, এমনকি সেনাবাহিনীর গৌরব, ঐতিহ্য ও মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। তাদেরকে দলীয় কর্মী ও ক্যাডার বাহিনীর মতো ব্যবহার করা হচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না। সুতরাং আমরা আহ্বান করছি, সেনাবাহিনীকে দ্রুতই ব্যারাকে ফিরিয়ে নিন, কারফিউ উঠিয়ে নিন এবং পদত্যাগ করে দেশকে শান্তির পথে ফিরিয়ে আনুন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে গ্রেপ্তারকৃত শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে মুক্তি দিতে হবে। দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নির্বিচারে গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের আটক করা ও রিমান্ডে নেওয়া বন্ধ করতে হবে। নিহতদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের চিকিৎসা এবং পঙ্গুদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। চলমান ছাত্র আন্দোলনের মধ্যে আগামীকাল রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। পরদিন সোমবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি। আরো জানাচ্ছেন বিপুল দেবরায়। রোববার ঢাকা সিটির সব ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত। আর 5 তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে আওয়ামী লীগ। ঢাকা সিটির সব ওয়ার্ডে দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময় শিক্ষার্থীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তিনি। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, দেশ বিরোধী একটা মহল চলমান সংকট জিয়ে রেখে ফায়দা লোটার তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে। এদিকে দেশ জুড়ে জামায়াত শিবিরের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। তারা বলেন, ছাত্রদের উপর ভর করে ফায়দা লুটতে চায় স্বাধীনতা বিরোধী শক্তি। আমাদের নেতাকর্মীরা যারা আছেন, আমরা শান্তিতে বিশ্বাস করি, দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি,
আশা করি যারা আন্দোলন করতেছে তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডাকে সাড়া দিয়ে তাদের আন্দোলন প্রত্যাহার করে নিবে। ঢাকা মহানগরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেটার জন্য কিন্তু আমরা প্রস্তুত আছি। অন্যদিকে সংসদীয় আসন ভিত্তিক রাজধানীর বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী যুবলীগ। এই সময় যুবলীগ নেতারা বলেন, অশুভ শক্তিকে রাজপথে থেকে মোকাবিলা করা হবে। প্রতিটা ওয়ার্ডে আমাদের নেতা কর্মীরা থাকবে। ওই সন্ত্রাসীরা জনসন্ত্রাস করে আপনাদের ঘাড়ে না চাপাইতে পারে। আজকে যারা অশুভ শক্তি তাদেরকে আমরা সমূলে নির্মূল করবই করব। আমরা এই দুর্বৃত্তায়নকারী যারা রয়েছেন তারা বেশি সময় টিকতে পারবেন না, অচিরেই দেখবেন যে তারা পিছিয়ে যাবে। যারা জ্বালাও পোড়াও সন্ত্রাস করার চেষ্টা করছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনায় আপামর জনতা ও নেতা কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানায় যুবলীগ। আজ সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। সরকারে যারা এখনো ক্ষমতা আঁকড়ে বসে আছেন তাদের বলতে চাই, দেয়ালের লিখন পড়ুন। এইভাবে আর মানুষকে দাবিয়ে রাখতে পারবেন না। আরো গুলি চালালেও কোনো, এই জনতা আজ জেগে উঠেছে, বিচার হবেই। আজকে আপনারা বলছেন আলোচনার পথ খোলা। আমার ভাইয়ের, আমার বোনের, আমার সন্তানের রক্তের ওপর কিসের আলোচনা? যদি বলেন ক্ষমতা ছাড়বেন, তাহলে আসুন এখানে বলতে পারি কিভাবে ছেড়ে যাবেন। আমাদের ছাত্ররা বলবে, আমাদের তারুণ্য বলবে যে কিভাবে আপনারা ক্ষমতা আমাদের জনগণকে বুঝিয়ে দেবেন। এছাড়া আর কোনো আলাপ হতে পারে না। ছয় আমাদের অবধারিত। সারা দেশে আজকে বাংলাদেশের মানুষ পথে নেমে এসেছে। সেখানে হিন্দু নেই, মুসলিম নেই, পাহাড়ি নেই, সমতলের মানুষ নেই, শুধু বাংলার প্রথম শ্রেণীর নাগরিকরা নেমে এসেছে। তার হক আদায় করতে নেমে এসেছে। এই জেগে ওঠা মানুষ, জনশক্তি, এই জনসমুদ্র ফিরে যাবে না। একটা ছোট্ট কবিতার অংশ দিয়ে শেষ করি। মুক্তিযুদ্ধের সময় এই কবিতা আমাদের শক্তি জুগিয়েছিল। এই দেশে আমাদের, সে কথা আমরা মনে করি। যারা ঘরে এখনো বসে আছেন তাদের বলছে এই কবিতা। ঘরে বসে অনেক মানুষ রাতে ঘুমোতে পারেন না, কষ্ট পান, কিন্তু কোন এক অজ্ঞাত কারণে, অজ্ঞাত ভয়ে এখনো ঘরে বেরিয়ে আসুন। কারণ আজকে যখন করতে গিয়ে নিজের কবরখানা, আপন খুলের কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া। কাজ কি দ্বিধায়, বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি, আমার বুকেই ফিরিয়ে দিব ক্ষিপ্ত বাজের থাবা। তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো।